কালের পরিক্রমায় প্রাণবন্ত এক জমিদার বাড়ি আজ জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রকাণ্ড এই প্রাসাদ দিনে দিনে শুধু তার জৌলসী হারায়নি, হারিয়েছে তার সম্ভ্রান্ত ইতিহাস। শ্যাওলার আস্তরণে যেমন ঢেকে গেছে এই বাড়ির সৌন্দর্য, ঠিক তেমনভাবেই কাজী নজরুল ইসলাম আর প্রমীলা দেবীর অতিরঞ্জিত প্রেমের কাহিনীতে ঢাকা পড়েছে এই বাড়ির সঠিক ইতিহাস, যেখানে জমিদার পরিবারের সাথে কাজী নজরুল বা প্রমীলা দেবীর নেই কোনো পারিবারিক সম্পর্ক। তেওতা জমিদার বাড়ি ও এই জমিদার পরিবারের সঠিক ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই শুভ। আজকে আপনাদের ঘুরে দেখাবো 17 শতকের প্রাচীন এক রাজবাড়ি। তেওতা জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা পুরুষ পঞ্চানন সেন। তিনি ছিলেন সাধারণ এক পরিবারের সন্তান। জানা যায় পঞ্চানন সেন একসময় ছিলেন হতদরিদ্র। সেই সময় তেওতায় তিনি পাঁচু সেন নামেই পরিচিত ছিলেন। নিজের ভাগ্য অন্বেষণে তিনি কিশোর বয়সেই দিনাজপুরে যান এবং সেইখানে তামাক চাষের ব্যবসায় অর্থলগ্নি করেন। তামাক ব্যবসায় তিনি প্রচুর লাভবান হন এবং অনেক ধন সম্পদের মালিক বনে যান। সেই সময় দিনাজপুরে অনেক জমিজমা কিনলেও পরবর্তী সময়ে সবকিছু বিক্রি করে নিজের গ্রাম তেওতাতেই ফিরে আসেন তিনি এবং এই বাড়িটি তৈরি করেন। তবে সঠিক কোনো সালের উল্লেখ পাওয়া যায়নি। ধারণা করা হয় 1700 সালের শেষ ভাগে এই বাড়িটি তৈরি করা হয় এবং তারও অনেক পরে তিনি জমিদারি লাভ করেন। পঞ্চানন সেন 1833 সালে মারা যান। তার একমাত্র সন্তান কালীশঙ্কর মারা যান মাত্র 30 বছর বয়সে। এই কালীশঙ্করের দুই সন্তান, জয়শঙ্কর ও তারিণী শঙ্কর। এই দুই সন্তানের মধ্যে জয়শঙ্কর পরবর্তীতে এই জমিদারির দায়িত্ব নেন এবং ছোট ভাই তারিণী শঙ্করকে পড়াশোনা করতে পাঠান মুর্শিদাবাদে। পড়াশোনা করতে গিয়ে 30 বছর বয়সেই মুর্শিদাবাদে তিনি মারা যান। মারা যাওয়ার সময় তিনি শ্যামশঙ্কর ও প্রাণশঙ্কর নামের দুই পুত্র সন্তানকে রেখে যান। এদিকে পঞ্চানন সেনের নাতি জয়শঙ্কর নিজেকে একজন প্রাজ্ঞ জমিদার হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পত্তির প্রসার ঘটান এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করেন। সেই সময় তিনি তেওতায় বেশ কিছু পুকুর খনন সহ রাস্তাঘাট নির্মাণ করেন। কিন্তু হঠাৎ একদিন তিনি তার স্ত্রী ও দুই নাবালক পুত্র পার্বতী শঙ্কর ও হরশঙ্করকে তাদের ঠাকুমার তত্ত্বাবধানে রেখে নিজ পরিবার এবং পৃথিবীর যাবতীয় কর্মকাণ্ড ত্যাগ করে বৈষ্ণব ধর্মের বৈষ্ণবীয় রীতি পালনের উদ্দেশ্যে পুরীতে চলে যান এবং সেখানেই 1860 সালে জয়শঙ্করের মৃত্যু হয়। মূলত জয়শঙ্করের মৃত্যুর পর থেকেই তেওতা জমিদার পরিবারের পরবর্তী বংশধররা অনেকেই বসবাসের উদ্দেশ্যে তেওতা থেকে শহরে স্থানান্তরিত হয়। আর এই সময়ে তেওতা জমিদারের দায়িত্ব নেন পঞ্চানন সেনের নাতি, যে মুর্শিদাবাদে পড়তে গিয়ে মারা গিয়েছিল, তার ছেলে শ্যামাশঙ্কর। পরবর্তীতে তিনি তেওতার রাজা শ্যামাশঙ্কর বাহাদুর নামেই প্রসিদ্ধ হয়ে ওঠেন। শ্যামাশঙ্কর রায় ছিলেন প্রখ্যাত জনহৈতৈষী ঈশ্বরবাদী দার্শনিক ও একজন উদ্যোগী জমিদার। তিনি কৃষকের উন্নয়নের জন্য সমবায়ভিত্তিক শস্য ব্যাংক নির্মাণ করেছিলেন। এছাড়াও ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তেওতার এই জমিদার। আপনাদের নিশ্চয় মনে আছে পঞ্চানন সেনের নাতি জয়শঙ্করের কথা, যিনি তার দুই শিশুপুত্র পার্বতী শঙ্কর ও হরশঙ্করকে রেখে জমিদারি ছেড়ে পুরীতে গিয়ে মারা যান। নিশ্চয় মনে পড়েছে আপনাদের। সেই দুই সন্তানকে নিয়ে তার মা তেওতা ছেড়ে শহরে চলে যান।
সেখানেই তারা পড়াশোনা শেখেন। এর মধ্যে হরশঙ্কর প্রেসিডেন্সি কলেজের স্নাতকোত্তর ও আইন বিষয়ে ডিগ্রি নেন। পরে তিনি নিজের পৈতৃক জমিদারি তেওতা স্টেটের অবৈতনিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এই হরশঙ্করের ছেলেই উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ব্যারিস্টার কিরণশঙ্কর রায়চৌধুরী, যিনি 1937 সালে বিধানসভার নেতা নির্বাচিত হন। পরে সেখান থেকে পদত্যাগ করেন এবং 1948 সালে ডক্টর বিসি রায়ের পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগদান করেন। রাজনীতিবিদ হলেও কিরণশঙ্করের বাংলা সাহিত্যের প্রতি টান ছিল। তিনি প্রমোদ চৌধুরীর পরিচালিত সবুজপত্র এবং সুকুমার রায়ের সোমবারের ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন এবং নিজে প্রকাশ করতেন সপ্তপর্ণা নামের ছোট গল্প সমগ্র। গুণী এই মানুষটি 1949 সালের 20 ফেব্রুয়ারি মাত্র 57 বছর বয়সেই মারা যান। অন্যদিকে ইহকাজ ত্যাগ করা জমিদার জয়শঙ্করের অন্য পুত্র পার্বতী শঙ্কর রায়ের ছেলে কুমুদ শঙ্কর রায় ছিলেন উপমহাদেশের প্রখ্যাত যক্ষ্মারোগ বিশেষজ্ঞ। কুমুদ শঙ্কর রায়ের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু হয় এই তেওতা গ্রামের একাডেমিতে। পরবর্তীতে হিন্দু স্কুল ও কলকাতা প্রেসিডেন্সি কলেজে শিক্ষাগ্রহণ শেষ হলে 1911 সালে কলকাতার মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। তেওতা জমিদার বাড়ির এই সন্তানকে পরবর্তীতে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্রে স্নাতক শ্রেণীতে অধ্যয়নের জন্য স্কটল্যান্ডে পাঠানো হয়। স্কটল্যান্ডে তিনি স্যার রবার্ট ফিলিপের পরামর্শ ও তত্ত্বাবধানে একজন যক্ষ্মারোগ বিশেষজ্ঞ হয়ে ওঠেন। 1916 সালে কুমুদ শঙ্কর দেশে ফিরে আসেন। দেশে ফিরেই তিনি কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। পরবর্তীতে ভাই কিরণশঙ্কর রায়ের সাথে ভারতবর্ষের স্বাধিকার আন্দোলনেও যোগ দেন তিনি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা। সেই সূত্র ধরেই তেওতা জমিদার বাড়ির ছেলে ব্যারিস্টার কিরণশঙ্কর রায়ের সাথে কাজী নজরুলের পরিচয় ঘটে। এছাড়া এই জমিদার বাড়ির সাথে কাজী নজরুল ইসলামের কোনো পারিবারিক সম্পর্ক ছিল না। প্রমীলা দেবীর বাড়িও ছিল এই তেওতা গ্রামে। প্রমীলার চাচাতো ভাই ধীরেন সেন ছিলেন কাজী নজরুল ইসলামের বন্ধু। সেই সম্পর্কের সূত্র ধরেই ধীরেন সেনের বাড়িতে কাজী নজরুল ইসলামের যাতায়াত ছিল। এর মধ্যেই কোনো একদিন কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীকে প্রথম দেখেন। প্রমীলার রূপে মুগ্ধ হয়ে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান তিনি। এরপর বেশ কয়েকবার তেওতায় আসেন কাজী নজরুল ইসলাম। পঞ্চানন সেনের প্রতিষ্ঠিত এই জমিদার বাড়ি বর্তমানে অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে। অন্যদিকে এই জমিদার পরিবারের গর্বিত ইতিহাস ঢাকা পড়েছে কাজী নজরুল এবং প্রমীলা দেবীর প্রেমের কাহিনীতে। অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হচ্ছে যে প্রেম কাহিনী, তার সাথে এই রাজবাড়ির কোনো যোগসূত্রই নেই। এমনকি এই জমিদার পরিবারের সাথেও নেই প্রমীলা দেবীর কোনো পারিবারিক সম্পর্ক। এই জমিদার পরিবারের ইতিহাস তেমনভাবে কোথাও লেখা হয়নি। খুব কম সংখ্যক ইতিহাসই খুঁজে পাওয়া যায়, যা আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। তবে পুরনো কিছু কাগজপত্র ঘেঁটে এই পরিবারের আরও সদস্যের নাম জানা যায়। এই জমিদার পরিবারের ইতিহাস যত বিশাল, জমিদার বাড়িটিও ততই বিশাল। প্রায় 7.5 একর জমির ওপরে নির্মিত তেওতার জমিদার বাড়ি। এই বিশাল জায়গায় রয়েছে মোট 4টি বিশাল স্থাপনা। জানা যায় ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারকে প্রায় 60,000 টাকা বাৎসরিক খাজনা প্রদান করতেন এই জমিদার পরিবার। বর্তমানে আমরা প্রবেশ করেছি এই রাজবাড়ির জেলখানায়।
বিশাল এই ভবনটি একসময় প্রশাসনিক ভবন ও জেলখানা হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে এই ভবনটি কিছুটা সংস্কার করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং এই ভবনের 2টি কক্ষে নজরুল সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন সময়ের ছবি ও তার কিছু লেখা স্থান পেয়েছে এই সংগ্রহশালায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই সময়ের জেলখানা, তার সামনে এটা হচ্ছে জেলখানার দরজা এবং এই দরজার ভেতরেই সেই সময়ে থাকতো বন্দি বা কয়েদি যাই বলেন, তারাই এখানে থাকতো। তেওতা জমিদার বাড়ির আওতাভুক্ত ছিল ঢাকা, ফরিদপুর, পাবনা, দিনাজপুর, রংপুর ও বর্ধমানের কিছু অংশ। 1914 সালে এই পরিবারের শুধুমাত্র দিনাজপুরের সম্পত্তির মূল্য ছিল 11 লক্ষ টাকারও অনেক বেশি। এই ইস্টেটের ব্যবস্থাপনা দক্ষ ও শিক্ষিত কর্মচারী কর্তৃক পরিচালিত হতো। ইস্টেটের কর্মচারীদের প্রতিও মালিকপক্ষ যথেষ্ট উদার ছিলেন। তাদের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় খরচ ও চিকিৎসা ভাতা ছাড়াও মহার্ঘ ভাতা প্রদান করতেন তারা। এই চত্বরে রয়েছে 1858 সালে নির্মিত একটি নবরত্ন মঠ। সুউচ্চ নবরত্ন মঠটি পারিবারিক দেবতার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এবং দোল উৎসবের সময় এটির ব্যবহার করা হতো। তেওতার জমিদারি প্রায় 150 বছর অবিভক্তই ছিল, কিন্তু 1920 সালের মধ্যে এই জমিদারির 8 আনা তেওতা জয়শঙ্কর ইস্টেট এবং অন্যান্য কয়েকটি ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যায়। পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন 1950-এর অধীনে জমিদারি ব্যবস্থা বাজেয়াপ্ত হওয়ায় তেওতার সকল ইস্টেট সরকার কর্তৃক অধিগ্রহণ করে নেওয়া হয় এবং এর মাধ্যমেই এই জমিদারির অবসান ঘটে। বর্তমানে এই জমিদার বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত হলেও সংরক্ষণের অভাব দৃশ্যমান। সঠিক সংস্কার করে সম্পূর্ণ ইতিহাস তুলে ধরা হলে এই জমিদার বাড়িটি হয়ে উঠবে মানিকগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান।